নমস্কার। এখানে দেখছি অনেকেই উপস্থিত হয়েছেন এবং জয়েন হয়েছেন। তাহলে আমরা আজকে শুরু করি। আজকে এখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে উত্তরবঙ্গের বিশিষ্ট সাংবাদিক তপন চক্রবর্তী, ওয়েব কুপারের কর্ণধার এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ইংলিশ অধ্যাপক প্রফেসর অসীম মণ্ডল, বিশিষ্ট কলকাতার সাংবাদিক সুদীপ কুমার দাস, রাজনীতি বিশ্লেষক গৌতম কুমার সাহু, সাংবাদিক ও সমাজসেবক রামনারায়ণ দে এবং অন্যান্য অনেক বিশিষ্ট গুণী ব্যক্তিরা। যে 1.5 মাস ধরে চলা হাই ভোল্টেজ লোকসভা ভোটের আজ ফল প্রকাশিত হলো। আমরা দেখছি যে এখন এনডিএর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া। চারিদিকে বাংলা এভারগ্রিন, জয় জয়কার তৃণমূলের। 2019-এর পরে 2024-এ আমরা দেখছি যে ফল প্রকাশে তৃণমূলের হার অনেক মাত্রা বৃদ্ধি পেয়েছে। 6 লক্ষেরও বেশি ভোটে এগিয়ে নজরকাড়া কেন্দ্রে ডায়মন্ড হারবারের রেকর্ড মার্জিনে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আপনাদের মধ্যে কেউ যদি কোনো মতামত প্রকাশ করেন তাহলে ভালো হয়। তো সেটা হচ্ছে যে মূল বিষয় হচ্ছে এটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওটা গড় বলে সবাই জানে। এবং ওখানে আমার মনে হয় বিজেপি ক্যান্ডিডেট যিনি দাঁড়িয়েছিলেন তিনি সেইভাবে ওখানে সিগনিফিক্যান্ট রোল পালন করতে পারেননি, সেই জন্য ওই কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বিপুল মার্জিনে জয়ী হয়েছেন। তো এইটা হচ্ছে মূল বিষয়। আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। তো প্রথমেই আমি চলে যাব তপন বাবুর কাছে। তপন বাবুকে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে সমস্ত এক্সিট পোলকে মিথ্যা প্রমাণ করে এই যে বিজেপির ভরাডুবি সারা দেশে এবং ওয়েস্ট বেঙ্গলে, এটাকে স্যার আপনি কিভাবে দেখছেন, কি মনে করছেন? আসলে আমরা দেখেও শিখি না, শুনেও শিখি না। এর আগে অনেকবার মিথ্যা প্রমাণিত হয়েছে, কিন্তু আমরা সেগুলোকে খুব একটা পাত্তা দিতে চাই না। সাধারণ মানুষ যারা আবেগে চলে, যারা আবেগ নিয়ে চলে, এমনি কাজের ক্ষেত্রে কাজ না করে শুধু আবেগের মাধ্যমে জয়ী হতে চায়, তারা এই ব্যাপারটাকে খুব বেশি করে পছন্দ করে। আর যারা সত্যিকারেরই সমাজের যেখানে যার এলাকা সেখানে ভালোভাবে কাজ করে জিততে চায়, তারা এই সমস্ত এক্সিট পোলকে খুব একটা গুরুত্ব দিতে চায় না। এখন ব্যাপার হচ্ছে এই যে এক্সিট পোলটা, এই এক্সিট পোল এমনি বিজেপির সেই ধরনের সংগঠন কিন্তু নেই, উত্তরবঙ্গেও নেই, দক্ষিণবঙ্গেও নেই। সেইভাবে সংগঠন কি আবেগের সংগঠনটা বেশি আছে, খুব আবেগ নিয়ে চলে। তো আবেগ নিয়ে চললে পরে যা হবার, কাজ না করে যদি আমি তার ফল চাই, সেটা যা হবার সেই ফলটাই বিজেপি আজকে মোটামুটি পেয়ে গেছে। যেটা আশা করেছিল এবার 33 পার করে দেবো, 35 পার করে দেব, অনেকে আবেগে গা ভাসিয়ে দিয়েছিল। এবং বিজেপির তারাও এখানকার জনমানুষের সাথে খুব একটা যোগাযোগ না করে, মানুষ জনসভায় এসেছে সেই দেখে তারাও আপ্লুত হয়েছিল। ফলে তারাও ভেবেছিল এবার বোধহয় পশ্চিমবঙ্গের ক্ষমতা বিজেপি দখল করলেও করতে পারে নয়, অবশ্যম্ভাবী 30 থেকে 35টা আসন পাবে বলে তারা মনে করেছিল। কিন্তু তাদের বাড়া ভাতে ছাই দিয়েছে এই জনগণ। মানে স্যার আপনি যেটা বলতে চাইছেন তাতে করে সেটা হচ্ছে যে বিজেপি গ্রাউন্ড লেভেলে কোনো সংগঠন নেই, যেটা হয়েছে হাওয়াতে হয়েছিল, বেশিরভাগই তাই আমি মনে করি। আচ্ছা, আমি মনে করি তৃণমূল একটা অর্গানাইজ সংগঠন,
তৃণমূলের সংগঠনের কাছে কিন্তু বিজেপির সংগঠন সেইভাবে নেই, আছে আগের তুলনায় বেড়েছে, কিন্তু সেইভাবে তৃণমূল যেহেতু গ্রামে 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 প্রতিটি গ্রামে গ্রামে তারা সারাটা বছর ধরে কাজ করে, সেই জিনিসটা কিন্তু এদের নেই, এখনো তৈরি হয়ে উঠতে পারেনি। কিন্তু জনমতের ইয়েটা বেড়েছে, জনসংখ্যার শতকরা হিসাবটাও অনেকটা বেড়েছে। আপনি বলতে চাইছেন যে এখানে কোনো বিজেপির সংগঠন নেই, যেটা হয়েছে হাওয়াতে হয়েছে। তো আমি গৌতম বাবুর কাছে চলে যাবো যে স্যার, যেটা তপনবাবু বললেন যে যেটুকু বিজেপি হয়েছে সেটা হাওয়াতে হয়েছে, এখানে কোনো সংগঠন নেই বলে ভরাডুবি হয়েছে, আপনার কি মতামত? হ্যাঁ, আমি এর সাথে একেবারেই একমত। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে বিজেপিকে আমাদের যারা সর্বভারতীয় নেতা তাদের উপর ডিপেন্ড করতে হচ্ছে। অমিত শাহকে বা নরেন্দ্র মোদীকে এখানে আসতে হয় প্রচার করার জন্য, এবং তারা এসে হিন্দিতে কথা বলেন, যেটার সঙ্গে হয়তো বাংলার লোকেরা সেইভাবে কানেক্ট করতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়েছে, এবং আগে আমরা বিধানসভা ভোটেও দেখেছি 21 সালে বেশিরভাগ ক্ষেত্রেই বাইরে থেকে মানে সর্বভারতীয় নেতারা এসে এখানে প্রচার করেছেন, এবং যার সাথে হয়তো বাংলার লোকেরা সেইভাবে কানেক্ট করতে পারেননি। এবং আজকের দিনেও সেই 24-এর ভোটেও একই জিনিস দেখা গেল। তো এটা একটা ফ্যাক্টর তো বটেই, তার সাথে আমি আরো অ্যাড করব যে মুসলমান ভোটটা একটা বড় ফ্যাক্টর। মুসলমান ভোটটা পুরোপুরি পোলারাইজড হয়েছে এবং বিজেপির এগেনস্টে গেছে। আরো একটা ফ্যাক্টর হলো লক্ষ্মী ভান্ডার, ডাইরেক্ট বেনিফিশিয়ারি 2 কোটির ওপরে মহিলারা ডাইরেক্ট বেনিফিশিয়ারি আমাদের এই তৃণমূলের এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে। তো সেইটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এইগুলো পুরোপুরি বিজেপির এগেনস্টে গেছে। এবং ডায়মন্ড হারবারের মতো জায়গা, যেখানে আপনি একটু আগে ডায়মন্ড হারবার নাম নিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 6 লক্ষের বেশি ভোটে জয়ী হয়েছেন, সেখানে তো বিজেপি বহুদিন ধরে কোনো আপনার নমিনি দিতে পারেনি। বিজেপি আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে আসন মানে কে দাঁড়াবেন সেটাই ঠিক করে উঠতে পারেনি। অনেকদিন পরে প্রায় লাস্ট মুহূর্তে ওনারা ঠিক করেন ওখানে কে দাঁড়াবেন। তো এর মানে বোঝা যায় যে ডায়মন্ড হারবারের মতো জায়গায় বিজেপির প্রপার সংগঠনই নেই, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা লড়বে, প্রচার করবে, সেই সংগঠন কোথায় সেখানে। তো যার কারণে আমরা ফল দেখতে পাচ্ছি, 6 লক্ষের বেশি ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ী। মানে স্যার আপনি বলতে চাইছেন যে একটা ভাষার সমস্যা, এটা একটা কারণ, লক্ষ্মী ভান্ডার একটা কারণ, আর একটা সংগঠনের অভাব ছিল। একদম। আমি প্রফেসর অসীম বাবুর কাছে চলে যাব। স্যারকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো দেখলাম যে আমাদের পিএম কে দেখলাম যে রাম মন্দির উনি প্রতিষ্ঠা করলেন, যেটা মানে একটা হিন্দু সমাজ একটা আলাদা দিকে হয়ে গেল, এখানে ধর্ম আর কি বিভাজন হলো। এটারই কি প্রভাব পড়লো উত্তরপ্রদেশে? উত্তরপ্রদেশে যে এত একটা খারাপ ফলাফল ভোটের, বা জাতীয় স্তরে দেখতে গেলে দিল্লিতেও ভালো ফল করতে পারলো না, তাহলে এরই কি তার প্রভাব পড়লো? স্যার শোনা যাচ্ছে না। আমার মনে হচ্ছে স্যারের প্রবলেম হয়েছে হ্যান্ডসেটের, তো এখন একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তো আমি চলে যাচ্ছি রামনারায়ণ বাবুর কাছে। আপনি আছেন স্যার রামনারায়ণ বাবু? হ্যাঁ আছি। রামনারায়ণ বাবুকে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সন্দেশখালীর ইস্যু, সেটা বাংলায় তৃণমূলের কোনো ছাপ পড়লো না, এ বিষয়ে যদি আপনি কিছু বলেন। কারণ আমাদের এবারে যে লোকসভা নির্বাচনের একটা হটস্পট কেন্দ্র ছিল সন্দেশখালী, সেই সন্দেশখালী ইস্যুতে কোনো ছাপ আমরা দেখতে পেলাম না, এ বিষয়ে যদি আপনি কিছু বলেন। বিজেপি যেটা শেষ 3-4 মাস ধরে যেটা করে যাচ্ছিল প্রচারে, তো এদের কাছে তেমন তোর কোনো কিছু এজেন্ডা ছিল না, কাজের এজেন্ডা ছিল না এদের কাছে। এবং যে গ্রাসরুট লেভেলে যে বিজেপির সেই সংগঠন এদের একেবারে তলানিতে থেকেছিল। এবং যেটা খুব কাছ থেকে দেখেছি, অনেক জিনিসই করেছে কি, প্রচুর ফান্ডিং করেছে বিজেপি, ভোটটাতে প্রচুর টাকা ফান্ডিং করেছে, কিন্তু সেই অনুপাতে তেমন তোর এরা কাজ করতে পারেনি। এটা মানুষের
মনের মধ্যে ঢুকতে পারেনি। আর যে সন্দেশখালী যে ইস্যুটা, আমি ভাবছি যে সন্দেশখালী ইস্যুটা যে বিজেপিকে একটা প্লাস মাইনাসের জায়গায় এনে দেবে, এই ইস্যুটা কিছুটা কতটা সত্যি বা কতটা মিথ্যা এখনো জানা যায়নি। কিন্তু সন্দেশখালীতে একটা অঞ্চল, এই একটা অঞ্চলকে অতটা ভাবে হাইলাইট না করে, ওই ইস্যুটাকে না ধরে যদি গোটা রাজ্যের দিকে তারা নজর দিত এবং তাদের যে গ্রাউন্ড লেভেলে যে কিভাবে কি এই মানে এত সুন্দর যে 19-এ যে সংগঠনটা ছিল, সেই সংগঠনটা কেন এত লুজ হলো, যে 21-এ এত হারবার পরও মানে এত মানে 19-এ হারার পরও 19-এ মানে ব্যাপকভাবে রেজাল্ট করার পরও যখন তারা 21-এ মানে আসন কম পেলো, তখন নিজেদেরকে একটু মডিফাই করা উচিত ছিল, তারা সেইটা করেনি। এবং দেখা গেছে যে ম্যাক্সিমাম বাইরে থেকে নেতা এসছে এবং বহু টাকা ফান্ডিং করেছে, কিন্তু মানুষের মনে সেইভাবে জায়গা নিতে পারেনি। আর মূল যে ফ্যাক্টর যে মহিলা ভোটার, এই মহিলা ভোটারটা কিন্তু ম্যাক্সিমাম তৃণমূলের পকেটে আছে। আমরা তো গ্রামের দিকে বাস করি, তারা কিন্তু প্রকাশ্যেই বলে যে দিদি চলে গেলে আমরা এই প্রকল্পগুলো পাবো না। তারপর যারা কলেজ লক্ষ্মী ভান্ডারের জন্য মহিলা ভোটার কি কাজ করেছে মেইনলি লক্ষ্মী ভান্ডারের জন্য, মেইনলি লক্ষ্মীর ভান্ডার, আর যারা কলেজ পাস আউট করছে তাদের ওই যে বিভিন্ন রকম মোবাইল দেয়া, হ্যাঁ, বা তারপর কন্যাশ্রী দেয়া, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো হয়তো একটা বিশাল এফেক্ট করেছে। আর আমি এর মধ্যেই একবার আমি ইন্টারাপশন করছি, সেটা হচ্ছে যে যে আমরা গ্রামের দিকে, আপনি কথা বললেন তো গ্রামের দিকে, আমি মানে দেখা যায় কি মানুষের যে কৃষক বন্ধু এই সমস্ত, তাহলে কি এই সমস্ত গ্রামের মানুষের যে সমস্ত ভাতা দেওয়া হচ্ছে এগুলোকেও তার প্রভাব ফেলেছে? অবশ্যই একটা গ্রাম পরিবার তারা যদি স্বামী স্ত্রী এবং বাচ্চা নিয়ে থাকে, সেই এবং যদি কমসে কম 1 বিঘাও তাদের জমি থাকে, যদি 20 কাঠাও তাদের জমি থাকে, তারা প্রতি মাসে বছরে নাই করে তারা 25 থেকে 30,000 টাকা একটা ভাতা পায়। তো তারা সেটা ভেবে নিচ্ছে এবং তাদেরকে মানে উপর অ্যাঙ্গেল থেকে বোঝানো হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মনে হয় যে তিনি আবেগে চলেন, কিন্তু না, আমার যেটা এতদিন পর যেটা মনে হলো, উনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ। কোন সময় কি করতে হয় তিনি সেটা বিচক্ষণ ভাবে জানেন এবং ঠিক ভোট ঘোষণার আগেতেই তিনি লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 টাকা করে দিলেন এবং প্রতিটা যতগুলো তিনি সভা করেছেন ম্যাক্সিমাম সভাতেই তিনি ওই লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী এবং শুধুমাত্র প্রকল্পগুলোকে হাইলাইট করে গেছেন, যার ফলে কিন্তু এই ফলটা হয়েছে। আর যে ধর্মের বিভাজন, যে ম্যাক্সিমাম যে মুসলিম ভোটার, সেটা কিন্তু তারা অন্য কোনো জায়গায় যায়নি, সেই ভোটটা ম্যাক্সিমাম কিন্তু এবারে অ্যান্টি তৃণমূল পড়েছে। আর আগের 19-এর লোকসভায় কি হয়েছিল, সিপিএম এর যে ভোট ছিল একটা ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটা কিন্তু বিজেপিতে গিয়েছিল, যে হয়তো তারা ভেবেছিলেন যে এবারে হয়তো রাম আসবে, পরে আমরা বাম আবার আসবে, কিন্তু এবারে কিন্তু সেই জিনিসটা হয়নি, যার ফলে বিজেপি এখানে অনেক কম সংখ্যক আসন পেল এবং একটা যে ইসকি বার 400 বার, একটু আগে স্যার কথা বললেন না যে আবেগ দিয়ে চলছে, এই জগৎটা কিন্তু আবেগের জগৎ নয়, এটা বিবেকের জগৎ। টিকে থাকতে গেলে কাজ করতে হবে, যে যেই প্ল্যাটফর্মেই থাকুক টিকে থাকলে কাজ করতে হবে। আর কোনোভাবে কোনো ইস্যুকেই তারা এবারে দোষারোপ করতে পারবে না যে ভোট খারাপ হয়েছে বা এজেন্ট বসতে দেয়নি, হ্যাঁ, বা কাউন্টিং এজেন্ট ঢুকতে দেয়নি, ছাপ্পা হয়েছে, এবারে কিন্তু হয়নি। এটা কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত যে রায়, সেই রায়ের উপর দাঁড়িয়ে কিন্তু এই ফলটা হয়েছে। অসংখ্য ধন্যবাদ রামনারায়ণ বাবুকে। এরপরে আমরা কলকাতার বিশিষ্ট সাংবাদিক সুদীপ কুমার দাসের কাছে চলে যাব। স্যার আছেন? স্যার মনে হয় এখন একটু বেশি আছেন। হ্যাঁ বলুন, আছেন আপনি? এখনো মানে গণনা এখনো চলছে। আচ্ছা আচ্ছা দেরি হলো আপনাদের এই এতে জয়েন করতে, ফোনটাও অ্যাটেন্ড করতে। হ্যাঁ, তার মধ্যে আমি তো একবার দুবার হয়তো বেরিয়ে যেতেও পারি, কিন্তু আমি আবার জয়েন করে নেবো। তাহলে স্যার আপনাকে এখন আমি একটা ছোট্ট প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা আচ্ছা, এবারে দেখছি যে জাতীয় স্তরে আমরা দেশে দেখতে গেলে দেখা যাবে যে কংগ্রেস ভালো ফল করেছে, মানে গতবারের থেকেও এবারে কিন্তু তার দ্বিগুণ ফল করেছে। এই বিষয়ে যদি আপনার মতামতটা যদি একটু বলেন। হ্যাঁ, কংগ্রেস তো এখনো আগেবারের থেকে ভালো ফল করেছে অবশ্যই। হ্যাঁ, এবং এই যে জোটটা হয়েছে ইন্ডিয়া জোট, হ্যাঁ, এই ইন্ডিয়া জোটে
এই যে ইন্ডিয়া জোটে এবারে মানে অন্যান্য যারা কি রয়েছে তাদের থেকেও কংগ্রেস অনেকটা এ করেছে, এবং রাহুল গান্ধী দেখা গেছে যে এবারে অনেকটাই আর কি নিজের পার্টির যাতে ভোট সংখ্যাটা বাড়ে, কিন্তু মানে সেই কাজটাও মানে খুব ভালোভাবে করেছে আর কি কংগ্রেস। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যেটা হয়েছে, যেটা অধীর রঞ্জনের আছে, সেটা তো মানে কংগ্রেস পাইনি আর কি, কংগ্রেসের ওই সিটটা মানে আর কি চলে গেছে। এই ক্ষেত্রে এটা মানে অনেকেই আশা করেনি যে এই সিটটা চলে যাবে, যেখানে বোধহয় সম্ভবত পাঁচবার অধীরবাবু ওখান থেকে জিতেছিলেন, ঠিক আছে, বহরমপুরে ওখান থেকে। যাই হোক, তবে এইখানে আমি একটুখানি আমি শুনছিলাম আপনাদের সকলেরই একটু কথাবার্তা শুনছিলাম যে লক্ষ্মী ভান্ডার নিয়ে যে ব্যাপার, যে এই যে এগুলোতে, এটা আমিও একমত যে এই লক্ষ্মী ভান্ডার তার উপরেই মানুষের অনেক মানে মহিলা ভোটার সংখ্যা বেশি, এবার যারা কি ভোট দিয়ে তাদের সংখ্যাটা অনেকটাই বেশি। এবং আমি যেহেতু খবরের মধ্যে থাকি, বহু মহিলারাও মানে কি খবর করতে আমাদেরকে জিজ্ঞাসাও করেছে যে এরকম ভাবে যে এবারে আমাদের কি লক্ষ্মী ভান্ডারটা দাদা থাকবে, যে লক্ষ্মী ভান্ডার কি নাকি বন্ধ হয়ে যাবে আবার, হ্যাঁ এরকম একটা ব্যাপার। এবং তারা হয়তো মনে করেছে যে আমরা সবাই গিয়ে ভোটটা দিবে, তবে লক্ষ্মী ভান্ডারটা আমাদের কন্টিনিউ থাকবে। এটাও একটা আর কি মানে এইখানে আর কি এখনই যিনি বলছিলেন তা উনি এটা, আমি সেটা তো এগ্রি করছি, মানে সেটার উপরে মানে কি ভোটটা বেড়েছে। আর মুসলিম সংখ্যকের জায়গার ভোটটাও মানে এই সরকার এবারে পেয়েছে, পুরোপুরি আর কি পেয়েছেন। আর আমাদের এখানে ডায়মন্ড হাওড়া যেটা হয়েছে মানে 7 লক্ষের ওপর ভোটে আর কি ওই বিধানসভা লোকসভাতে আর কি অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে আর কি যে এগিয়ে গেছে, হ্যাঁ এটাও একটা মানে অনেক বড় একটা সারা ভারতবর্ষের মধ্যে রেকর্ড করেছে। এবং শুধু উনি বলে না, এর আগে বোধহয় 9 লাখ ভোট পেয়েছিলেন ভারতবর্ষে বিজেপি একজন, নামটা এই মুহূর্তে ঠিক বলতে। এখন অনেকেই আসতে চায় না, কিন্তু উনি এসেছিলেন একটা জেদের কারণে, ওনাকে অনেকে চ্যালেঞ্জ করেছিল আপনার যদি আসুন। উনি কিন্তু সেই চ্যালেঞ্জটা গ্রহণ করে রাজনীতিতে এসেছিলেন। সেটা এই কথাটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখেই শোনা, এবং তিনি এসেছেন। এবং আমার মনে হয় সবার খুশি হওয়া উচিত যে এইরকম ধরনের মানুষ রাজনীতি থেকে এখন ক্রমাগত সরে যাচ্ছে, সেখানে ওনার মতো মানুষ এসেছেন। এবং আরো এরকম ধরনের মানুষের আসা উচিত, যাতে সংসদটাকে আলোকিত করতে পারে সত্যি সত্যি ভালো ভালো আলোচনার মাধ্যমে। আমরা এখন কি দেখছি? এখন দেখছি বেশিরভাগই অভিনেতা অভিনেত্রী যাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাদেরকে দিয়েই সংসদটা ভর্তি হয়ে যাচ্ছে। সেই জ্যোতির্ময় বসুর মতো মুখার্জি কোথায় গেল? সেগুলো কোথায়? মোহাম্মদ সেলিম, উনিও একজন ভালো পার্লামেন্টারিয়ান, কোথায়? এইসব এখন কিন্তু আস্তে চলে যাচ্ছে। এই আজকেই চলে গেলেন অধীর রঞ্জন চৌধুরী, উনি একজন ভালো পার্লামেন্টারিয়ান ছিলেন এবং ভারতবর্ষের সংসদের বিরোধী দলের নেতারও উনি একটা তকমা পেয়েছিলেন এবং কাজ করে যাচ্ছিলেন। যদিও ভারতবর্ষের সেই ধরনের বিরোধী পার্টি ছিল না, ওনাকে বসানো হয়েছিল এবং উনি ভারতবর্ষের পাবলিক অ্যাকাউন্টস কমিটির উনি চেয়ারম্যান ছিলেন, একটা বড় জায়গায় ছিলেন। সেই লোকটাকেও কিন্তু এবার সরে যেতে হলো কার কাছে? ইউসুফ পাঠানের কাছে। ইউসুফ পাঠান উনি একজন ক্রিকেটার, এক সময় ভালো খেলতেন, আমাদের গর্ব ছিলেন নিশ্চয়ই, কিন্তু রাজনীতির গর্ব উনি ছিলেন না। রাজনীতির গর্ব কিন্তু ছিলেন অধীর চৌধুরী। সেই রকম অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি এসছেন, ভালো হয়েছে। এরকম ধরনের আরো মানুষের আসা উচিত বলে আমি মনে করি। তবেই রাজনীতিটা রাজনীতির মতো থাকবে, রাজনীতির মতো পরিপক্ক হবে এবং স্টেবল। আজকে আমাদের স্টেবল গভর্নমেন্ট দরকার, যেটা হচ্ছে ভারতবর্ষের বিশেষ প্রয়োজন। আজকে আমরা কি দেখছি? আজকে যেখানে স্টেবল গভর্নমেন্টের দরকার, আজকে বিরোধী পার্টিরা অনেক আসন পেয়েছে, কিন্তু কারা পেয়েছে?
কারা বিরোধী দলের ওখানে ইয়ে করতে পারবে? স্টেবল গভর্নমেন্ট করার কি এবিলিটি তাদের আছে? আমার এটাই প্রশ্ন। হ্যাঁ, 200 পার করে দিয়েছেন, আরো হয়তো এদিক ওদিক করে করতে পারেন, কিন্তু সেটা নয়। আমার কাছে কথা হচ্ছে, ভারতবর্ষ এমনই একটা দেশ যে দেশে এখন গোটা পৃথিবী ভারতবর্ষের দিকে তাকিয়ে থাকে এবং ভারতবর্ষ একটা জায়গায় গেছে, এবং সেই জন্য স্টেবল গভর্নমেন্টের দরকার, নানান ধরনের ভালো ভালো কাজ করার দরকার, যেটা মোটামুটি কয়েকটা কাজ জনগণের উপকারের জন্য যেটা করেছে, যেরকম কাশ্মীরকে মোটামুটি ঠান্ডা রেখেছে, 370 ধারা সেটাকে ইয়ে করেছে, এইভাবে অনেকগুলো কাজ করেছে যেটা এর আগের কোনো সরকার করতে পারেনি এবং করার সাহস পায়নি। এরা করতে পেরেছে। এখন ব্যাপার হচ্ছে, এখন কি হবে বলা যাবে না। এখন ভালো ভালো লোকের আসার দরকার এই সরকারে, এলে পরে যদি ভালো আমরা সেই দিকেই তাকিয়ে থাকবো, এটাই আমাদের আশা। বলছি যে গত দুটো টার্ম স্টেবল গভর্নমেন্ট ছিল, কারণ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল মোদী গভর্নমেন্ট, কিন্তু এবারে এই যে স্টেবল গভর্নমেন্ট হলো না, হ্যাঁ, একক সংখ্যাগরিষ্ঠতা যে বিজেপি পেল না, এর জন্য কি যে সমস্ত প্রকল্প বা যে সমস্ত এই যে মোদী বলেছিল যে এনআরসি, সিএ এবং ইউনিফর্ম সিভিল কোড, এই জিনিসগুলো যে করবে, এগুলো কি আটকে যাবে? আপনার কি মনে হয়? আমার মনে হয় আটকাবে না। যদি মোদী সরকার গঠন করে, তাহলে তারা যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে ডেফিনেটলি পালন করবে বলে আমার মনে হয়, এবং করা উচিত। আচ্ছা, তো আমরা এখন চলে যাব উত্তরবঙ্গের সাংবাদিক প্রিয়া গুপ্তার কাছে। প্রিয়া কি আছে, সঙ্গে আছে? আচ্ছা, যাই হোক, লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব অসীম বাবুর কাছে। অসীম বাবুর কাছে যেটা হচ্ছে যে সমস্ত এক্সিট পোলকে ভুল প্রমাণ করে বিজেপি পিছনে চলে গেল। গতকালও আমরা দেখেছি রাহুল গান্ধী বলেছে যে আমরা 295 আসন পাচ্ছি, এবং আমরা দেখেছি রাহুল গান্ধী সে অ্যামেঠি থেকে লড়তে ভয় পেয়েছে এবং শেষ মুহূর্তে ওয়ায়নাডে গিয়ে সেখান থেকে লড়াই করছে। আবার এখন দেখা যাচ্ছে যে স্মৃতি ইরানি অ্যামেঠিতে পিছিয়ে আছে, কি বলবেন? একটু বুঝতে হবে হচ্ছে মিডিয়ার তো আমি স্যার, আপনার কথাটা ক্লিয়ার হচ্ছে না। একটু সমস্যা হচ্ছে টেকনিক্যাল। হ্যাঁ 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 স্যার, বলুন। যে একটা দল যে 10 বছর কম, সেই দল সময়ে তারা ইস্যু করছে হচ্ছে সেই এই যে উত্তরপ্রদেশে বলবো না, অসীমবাবুর কথা আমরা বুঝতে পারছি না, সেই জন্য আমরা চলে যাচ্ছি এখন রামনারায়ণ বাবুর কাছে। রামনারায়ণ বাবু, যেটা হচ্ছে যে আমরা দেখেছি এই রাজ্যে বারবার সিবিআই, ইডি বারবার হানা দিয়েছে। অপোজিশন অর্থাৎ তৃণমূল, মানে এখানকার গভর্নমেন্ট তৃণমূল, তারা বারবার করেছে, দাবি তুলেছে যে সিবিআই এরা রাজনৈতিক ভাবে আমাদের সাথে মোকাবিলা করতে পারছে না, সেই জন্য সিবিআই, ইডি দিয়ে এরা আমাদের দলের লিডার, নেতা, মন্ত্রীদের এরা জেলে পাঠানোর চেষ্টা করছে। পরোক্ষভাবে এরা সিবিআই, ইডি দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করছে। তো সেটা কি কোথাও সিবিআই, ইডি দিয়ে চেষ্টা করেছিল, মানুষ তার মানে বিপক্ষে জবাব দিয়েছে, কি অন্য কিছু ঘটেছে? কি ঘটেছে রামনারায়ণ বাবু?
আমার মনে হয় ঠিকই, কারণটা হচ্ছে ফলটাই সেই জিনিসটা বলে দিচ্ছে। হয়তো তাদের সাংগঠনিক দুর্বলতার জন্য বারবার ইডি ক্যামেরাটা একটু অন করেন, খুব ভালো হয়। আমার মনে হয় আপনি যে প্রশ্নটা করেছেন একদম সঠিক প্রশ্ন করেছেন। হয়তো লাস্ট আমরা দেখছি যেগুলো এসছে, আলটিমেট কি এগুলো চার্জশিট হয়ে তাদের কি কোনো পানিশমেন্ট হয়েছে? তাদের তো পানিশমেন্ট হয়নি। তো সেই জায়গাটা সেই সমস্ত বিষয়টাই 2 বছর 2.5 বছর ধরে বিচারাধীন। এবং যে এইগুলো হয়েছে, এই 26,000 যারা শিক্ষক আছেন তারা কিন্তু তাদের ভবিষ্যৎটাও কিন্তু এখনো অনিশ্চিত। তাই এর ফলে কি হচ্ছে যে এগুলো ঠিক যখনই হচ্ছে যে কোনো কিছু ভোট যে শুরু হবে, এই শুরু হওয়ার 3-4 মাস আগে থেকে অতি সক্রিয় বা অতি তৎপর হয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র যে বিজেপি আজকে গভর্নমেন্ট আছে বলে সেটা ব্যাপার না। যখনই যে রাজ্যে বা কেন্দ্রে যে শাসক দল থাকবে, কিছু কিছু জিনিস আছে, সংস্থা আছে যেগুলো সরকারের অধীনে চলে। তো আমার মনে হয় এত কিছু করবার পরও যখন পূর্ণাঙ্গ বিচার হয়নি, যার ফলে এই রামনারায়ণ বাবু বলছেন যে সমস্যা আছে, তার সমাধান করতে হবে। আমরা এখন চলে যাবো তপন বাবুর কাছে। স্যার, কালীঘাটের এই যে উচ্ছ্বাস আমরা দেখলাম দুপুর 1টা থেকে, প্রচন্ড উচ্ছ্বাস, উদ্দীপনা, সবুজ আবির, তো কালীঘাটের এই উচ্ছ্বাস কি বিজেপিকে কিছুটা চাপে ফেলবে এবং বিজেপি কর্মীদের চাপে ফেলবে এবং আগের ইলেকশনের মতো কি এদের ঘর ছাড়া হতে হবে? তপন বাবু। হ্যাঁ, এটা অনেকটা একটা ভালো কথা বলেছেন। কারণ এতটা আসন না পাওয়ার আগেই যারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় সন্দেশখালীর মতো ঘটনা ঘটাতে পারে, বিভিন্ন ধরনের, শুধু সন্দেশখালী নয়, আজকে প্রতিটা দুর্নীতির সাথে যুক্ত থাকতে পারে, সবকিছু করতে পারে, তারা ডোন্ট কেয়ার মনোভাব একটা, যে আমরা যা করছি সেটা সঠিক। এইটা আজকের যে রেজাল্টটা এলো, এই রেজাল্টটা তাদেরকে সিলমোহর দিয়ে দিল যে হ্যাঁ, তোমরা দুর্নীতিটা করতে পারো, ভালোভাবেই করো দুর্নীতিটা। আমাদের অর্থাৎ ওখানে দুর্নীতিটাই মানে এই স্যার মানুষ স্বীকৃতি দিল, দুর্নীতিকে স্বীকৃতি দিল। কারা দিল? কিছু বলার আছে। হ্যাঁ বলুন। আজকে আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রে বিশ্বাস করি না, গণতন্ত্রে বিশ্বাস করি কিনা, যদি আপনি যদি বলেন যে সিলমোহর দিয়ে দিল, তার গণতন্ত্রে বিশ্বাস করে। আপনি যে অভিযোগ করতে পারেন, যদি আপনি ভাবে কোর্টে যদি প্রমাণিত প্রমাণিত হবে, আপনি অভিযোগ করছেন, অভিযোগ করে তুলে নিয়ে যাচ্ছেন, কেজরিওয়ালকে তুলে নিয়ে যাচ্ছেন, সমস্ত নেতাদের নিয়েছেন, এটা কি ভোট ইস্যু নেই, আপনার সংগঠন নেই, আপনার বুথ স্তরে সংগঠন নেই? ভোটটা তো বুথ স্তরে মানুষ করে। রায় যদি বলেন যে সিলমোহর দিয়ে দিচ্ছে, বরং বলতে পারেন যে এই রায় বরং তৃণমূলকে আরো বেশি মানে দায়িত্বশীল করবে, আরো বেশি এলাকাতে যাতে করে শান্তি শৃঙ্খলা থাকে। কারণ প্ররোচনা উল্টো দিক থেকেই হয়, এবং সেটা আমরা জানি, যারা আমরা মাঠে ঘাটে কাজ করি আমরা জানি প্ররোচনা কোন লেভেল থেকে হয়। উত্তরবঙ্গে আপনি খোঁজ নিয়ে দেখুন, এই ধরনের যেগুলো হয়েছে আমাদের এই রামকৃষ্ণ যে এখানে সবাই গ্রেপ্তার হয়েছে, খোঁজ নিয়ে দেখুন তারা কোথাকার। এই প্ররোচনা গুলো উল্টো দিক থেকে আসে এবং ভোটের সময় একটা ইস্যু করার চেষ্টা হয়। কোন কোর্ট থেকে রায়? আমাদের দুর্ভাগ্য যে কোর্টের রায় বেরোচ্ছে, ভোট চলছে সময়। এই জিনিসগুলো কিন্তু এইগুলো কিন্তু আমাদের সংবিধানে খেলা হচ্ছে। আপনি যদি স্পট ফ্রি, এই আমি তো বলেছিলাম যে 400 পার তো পাকিস্তান থেকে, তাহলে কিছু সিট জিততে হবে। এই রায় একটা বিরোধী একটা সাইজেবল ম্যান্ডেট নিয়ে এসে, এবং তার ফলে কি হয়েছে, তার বিরুদ্ধে লোকে রায় দিচ্ছে উচিত এবং বুঝে কাজ করা উচিত যে আমি সংবিধানটা বদলতে পারি।
আমাকে বলছেন। তো অসীম বাবু বললেন যে সংগঠন নেই বিজেপির এবং আরো কিছু সমস্যার কথা বললেন, কি বলবেন তপন বাবু কি বলবেন? বিজেপির সংগঠন, আমি তো প্রথমেই বলেছি বেশিরভাগই আবেগে চলে। তো আমার মনে হয় আজকের এই যে ফলাফল হলো, এই ফলাফল থেকে শিক্ষা নেওয়া উচিত। কারণ বিজেপি যেটা মনে করেছিল যে আবেগ দিয়ে কাজ হয়ে যাবে, না, আবেগ দিয়ে কাজ হবে না। আপনাকে জনগণের কাজ করতে গেলে জনগণের পাশে থাকতে হবে এবং তার জন্য সংগঠনকে তৈরি করতে হবে। তো আমার মনে হয় এটা তো অনেক বড় সুযোগ পাওয়া গেল। আগামী 26-এ আবার নির্বাচন আসছে, সুতরাং এই 2 বছরের মধ্যে ভালো করে সংগঠনের দিকে মনোযোগটা দিন। হার জিত আছেই, একটা খেলার মধ্যে কেউ জিতবে কেউ হারবে, সুতরাং স্পোর্টিং স্পিরিট হিসাবে এটাকে নিতে হবে। আর আমি বলবো যারা অনেকেই আসলে মানে এই লোকসভার আসলে প্রতিদ্বন্দ্বিতা করে, অনেকে দেখা গেছে প্রতিদ্বন্দ্বিতা হলো যেই হেরে গেল তার সাথে দলের আর কোনো সম্পর্ক নেই। এই রকম ধরনের যারা যে সমস্ত প্রার্থী, আমার মনে হয় সেই প্রার্থীগুলোকে খুঁজে বার করা উচিত। যারা অরিজিনালি সংগঠনের কাজ করবে সেই সমস্ত প্রার্থীকেই বেশি করে খুঁজে এনে সংগঠনের দায়িত্ব দেওয়া উচিত এবং তাদেরকেই প্রার্থী করা উচিত, যারা দুঃসময়ে দলের সাথে থাকবে, সুসময়েও দলের সাথে থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। অনেকক্ষণ ধরে রামনারায়ণ বাবু রেট করেছেন হ্যান্ড, আপনি কিছু বলবেন রামনারায়ণ বাবু? হ্যাঁ, একটু আগে দাদু বলছিলেন যে এই যে প্রতিক্রিয়া, তো প্রতিক্রিয়া আমি যে এলাকায় থাকি সেই এলাকাতেই শুরু হয়ে গেছে। যারা যারা মানে বিজেপি নিয়ে একটু প্রচার করছিলেন, আপনার ওখানে প্রতিক্রিয়া সম্পর্কে যদি একটু বলেন যে কিভাবে এই আজকে তৃণমূলের জয় জয়কার মানুষ কিভাবে সেটা আনন্দ উচ্ছ্বাস করছে, একটু যদি বলেন। জয় জয়কার বলতে এখানে যেটা দেখলাম, আমি তো খণ্ডঘোষ বিধানসভা, এখানে হয়তো আমাদের লোকসভাটা হচ্ছে বিষ্ণুপুর লোকসভা। এখানে সৌমিত্র খা এগিয়ে আছেন এবং তিনি সাথে শেষ মুহূর্তে জয়লাভ করবেন। আগেরবারে 86,000 ভোটে জিতেছিলেন এবং এবারে তিনি 22 থেকে 25,000 ভোটে জিতবেন। আর আমাদের খণ্ডঘোষ বিধানসভাতে কিন্তু 37,000 ভোটে লিড করেছে তৃণমূল সুজাতা মন্ডল। তো এই যে তার ফলটা হচ্ছে, সব জায়গাতেই আবির খেলা হচ্ছে এবং আবির খেলার সাথে সাথে যে বিজেপি যারা করতো তাদের বাড়ি বাড়ি তাদের ঘোরা হচ্ছে, কারো বাড়িতে হালকা বম ছুড়ে দেওয়া হচ্ছে, তাকে ডেকে এনে বলছে তুমি অন্যায় স্বীকার করো, কেন বিজেপি করেছিলেন। এবং যে শুধু এক্ষেত্রে যে তৃণমূলের দোষ এটা আমি বলবো না, কারণ তারাও এই যে বিজেপি যারা করে দেখেছি তারা ফেসবুকে প্রোফাইলে বারবার লিখছে যে 4 তারিখের পর সব দেখে নেবো, 4 তারিখের পর দেখে নেবো। এই যে যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে তারা কিন্তু হাওয়ায় ভাসে, আমি দেখেছি যে এই সমস্ত যারা বাচ্চা ছেলে যারা এই কলেজ থেকে পাস আউট করেছে, তাদের যে ওপর লেভেল তাদেরকে তারা বিপদে পড়ে যে তাদের কাছে আসবে বা আসবে না সেটা তারা ভাবছে না, তারা আবেগের মুহূর্তে বলে দিচ্ছে। আপনি যেটা বলছেন যে মানুষকে তাদেরকে অন্যায় স্বীকার করাচ্ছে, কাউকে মারধর করছে, এটা করছে, এটা আমরা আগের ইলেকশনে দেখেছি। তো আমরা এখন অসীম বাবুর কাছে যাবো। অসীম বাবুর কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে, আমরা জানি যে ভোটের কিছুদিন আগে ইলেকট্রাল বন্ড দুর্নীতি, বিজেপি ইলেকট্রাল বন্ড হচ্ছে 6,000 কোটি টাকা, কংগ্রেসের, তারপরে কংগ্রেস ছিল, তারপরে তৃণমূল ছিল। এই যে ইলেকট্রাল বন্ড দুর্নীতি, এটা কি রাজনীতিতে মানে এই ভোট বাক্সে কোনো প্রভাব পড়েছে নাকি সাধারণ মানুষ এই সম্পর্কে কোনো কিছু অবগত নয়? কি মনে হয় অসীম বাবু? সাধারণ মানুষ মনে হয় আমার মানুষের হয়েছে যে এই 10 বছরে স্টেট এবং সেন্ট্রালে গভর্নমেন্টের ছিল তাদের কাছ থেকে প্রতিশ্রুতি এবং সেই কি তারা পেয়েছে কি তারা পায়নি তার থেকে ভোট হয়েছে। এই যে ইস্যু করা বলুন সরকার
আমাকে কিছু বলবেন? কোনোভাবে তার কারণ হচ্ছে আপনি এত আপনার ভালো হয়ে যায় আর বিরোধী পক্ষে আপনি যদি একটা ইডি সিবিআই দিয়ে আপনি যদি কোন লোককে গ্রেফতার করাতে কোন নেতাকে গ্রেফতার শোনা যাচ্ছে না। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। এবার সেই ভোটকে কিছু লোকে যে ভিক্ষে রাজনীতি করে এইটা মানে ডিরেক্ট দেব না বা বেনিফিশিয়ারি বানাবো না, কিন্তু কারণ রয়েছে রোল হয়েছে সেটা তারা অর্থনীতি ঢুকছে তাদের বিরোধ ভারতের চেষ্টা করি। 26,247 জনের চাকরি যে দুর্নীতি মামলার তাদের চাকরি হারায়। এই যে ঘটনাটা আমরা দেখলাম তাতে ইডি সিবিআই তদন্ত হলো, সুপ্রিম কোর্ট থেকে রায় দিল। আচ্ছা, এই যে প্রভাবটা এটাই কি বাংলায় একটা পজিটিভ, আজকে ভোটের রেজাল্টের যে একটা ভালো ফল হয়েছে তার কি একটা পজিটিভ দিক ছিল? এতদিন ধরে ইনভেস্ট হচ্ছে স্যারের নেটওয়ার্ক খুব প্রবলেম হচ্ছে, কিন্তু রায়টা কখন দেওয়া হচ্ছে কিন্তু মানুষ কিন্তু চোখ কাটলা কিন্তু বুঝতে হবে এই রায়দানটা কখন হচ্ছে, মানে এই সময়টা এই টাইমিংটা ঠিক দেখুন। আগে একটা ইস্যু তৈরি করার চেষ্টা হচ্ছে। আমি উন্নয়নকে ভোট করাপশনের যেই কথাটাকে আমি মানুষের তার তরে নিয়ে যেতে পারছি না। কখন বলছে রক্ত হেরেছে যেখানে হয়েছে সিটে হেরেছে, তো সেখানে আমি মন্দির ভগবানের দিচ্ছি এই যে চেষ্টা এবং আপনি বললেন যে মানে কোর্টের রায় বা যে এই কোর্টের রায় পরে এবং যে এটা কাজ করা হয়েছে এবং যদি কোথাও কোন মানে মিসঅ্যাপ্লিকেশন হয়ে থাকে সেখানে তার মতো করে, কিন্তু এরম ভাবে সবার চাকরি না রায় এই শুধু ভোট বাক্স উত্তেজনা তৈরি করা একটা মানে গেল তৈরি করার একটা চেষ্টা হয়েছে। আমি আপনাদের বলি মানে কেলেঙ্কারি যে করাপশন কোন লেভেল হতো সিপিএম এর সময় আপনারা অনেকেই জানেন অর্গানাইজ মানে কিছু প্রচেষ্টা করতো কাজ করতো পরে তাদের পারমিশন দিয়ে দেওয়া হতো টিচার হয়ে অর্গানাইজার হিসেবে নিয়োগ হয়ে যায়। স্কুলে টিচার থাকতো, সেই টিচার কাজ করতো বিভিন্ন প্রাইমারি স্কুলে। আপনি দেখুন যখন হচ্ছে কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে যে সমস্ত নথি আপনারা তাদের সার্ভিস বুক, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, তাদের অ্যাপ্রুভাল এইগুলো আপনারা ডিআই অফিসে জমা করুন। আজকে দেখা যাচ্ছে যে 2010, 2009, 99, যে যারা টিচার তাদের কাগজ স্কুল কর্তৃপক্ষ শিক্ষা দপ্তরে দিতে পারছে না। স্কুল ইনভেস্টিগেশন করলে অনেক কিছুই হয়, মানুষ করেনি। মমতা ব্যানার্জি সেদিন রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিলেন। আজকের আপনারা দেখছেন যে এতে কাজ হচ্ছে, কিন্তু পর দিন আমাকে গালাগাল দিয়েছেন, আমার করেছেন, প্রতিক্রিয়া হয় না। মানুষ তো তার প্রতিক্রিয়া হবে। এটা খুব আপনি
চুলবে না আর আপনার ফুল ছুঁড়ে দেবে, সেটা তো হয় না। এর একটা প্রতিক্রিয়াটা আপনার ওই কথা বলার আগেই ভাবছিল যে ভোটের পরে তো কেউ না কেউ জিতবে, কেউ না কেউ হারবে, অতএব সবারই হচ্ছে কথা বলার দায়িত্ব উচিত। স্যার আমরা দেখলাম যে সন্দেশখালীতে একটা বড় ঘটনা ঘটলো, সেখানে ইডির গাড়ি ভাঙচুর করা হলো, হ্যাঁ সেখানে শেখ শাহজাহানকে তাকে গ্রেপ্তার করা হলো, এটা বড় মানে পশ্চিমবঙ্গ জুড়ে তোলপাড়। তো সেই সন্দেশখালীর যে বসিরহাট কেন্দ্র, সেখানে দেখা গেল তৃণমূলের ক্যান্ডিডেট হাজী নুরুল ইসলাম তিনি জিতলেন, কিভাবে এটা সম্ভব হলো? প্রত্যেক মায়েরা ভোট দিয়েছে, লাইন দিয়ে ভোট দিয়েছে, ভোট দিয়েছে, SC ST মায়েরা ভোট দিয়েছে, মায়েরা ভোট দিয়েছে, তৃণমূলের হয়ে ভোট দিয়েছে। কারণ ওই বুথে থাকে বোঝা যায় কে টিপছে, বোঝা যায়, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায়। এবং যারা মানুষরা দিতে পারছে না, প্রিজাইডিং অফিসারকে হেল্প করতে হয়, তখন বুঝতে পারে। মানুষ বলছে যে আমি যখন তাকে জিজ্ঞেস করছি কোথায় দেবেন, তিনি জানেন না যে হচ্ছে ওই কেন্দ্রে তৃণমূলের কোন প্রার্থী দাঁড়িয়েছে, বলছে মমতাকে দেবো, মমতা তুলে দেবো। এমনও একদম গ্রাউন্ড লেভেল বলছি, মানে এই বক্তব্য শুনলে আপনি বুঝতে, ওই সিস্টেম ঘাসফুলকে দেবো, তারা আগে ছিল। এবং আপনি জানবেন যে এই পুরোটাই মানে আপনি রেখাপাত্রের অন রেকর্ড কথা শুনুন। রেখাপাত্র থেকে আমরা ভোট দিতে পারিনি, তাহলে 2011 নিরাপত্তা সর্দার মানে ইলেকশন কে ছিল। আচ্ছা, অসীম বাবুকে একটা প্রশ্ন আছে, উপরে দর্শক থেকে একজন প্রশ্ন করেছে অসীম বাবুকে, তো আমি প্রশ্নটা একটু আপনাকে শোনাচ্ছি, আপনি দেখুন যে দর্শক আপনার কাছে কি জানতে চাইছে এই মুহূর্তে। হ্যাঁ, সঙ্গে কে আছে তাকে বাংলা দুনিয়ার পক্ষ থেকে স্বাগত, বলুন আপনার প্রশ্ন কি রয়েছে। নমস্কার, আমি গণেশ লের বলছি রামপুরহাট থেকে। হ্যাঁ বলুন। বলছি আমাদের এই যে তৃণমূল সরকারের এই যে এতটা কামবাক মানে এতটা উত্থান, এর পেছনে যে কারণগুলি রয়েছে তার মধ্যে দু একটি কারণ যদি বিশ্লেষণ করতেন তাহলে ভালো হতো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে বিশিষ্ট ব্যক্তিরা আছে, তাদের মধ্যে থেকেই আপনি তার উত্তর পেয়ে যাবেন। সঙ্গে থাকুন, সাথে থাকুন। অসীম বাবু, আপনি প্রশ্নটা শুনলে পরে আপনার কাছে জানতে চাইছে, আপনার মতামত যদি। ঠিক ঠিক, খুব ভালো প্রশ্ন। কারণ উচিত মানে এইটা সবসময় কেউ করে জিতছে এটা নয়। মানুষ যদি কোনোদিন ভোট আপনি পারবেন না, যদি মানুষ সরকার বদলে গেছে, তৃণমূল থাকে না, কিন্তু তৃণমূল তো সেই নাইনে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি সরকারে এবং মানে সোশ্যাল সিকিউরিটি প্রদান করেছে। প্রথম কথা হচ্ছে কন্যাশ্রী, মেয়েদের আপনি বিদ্যাসাগর মশাই, রামমোহন রায়রা সমাজ সংস্কার করেছিলেন এবং আইন হয়েছে। কি আইন? মানে বিধবা প্রচলন হয়েছে, বাল্যবিবাহ রদ আইন হয়েছে, কিন্তু বাল্যবিবাহ রদ যে রোডম্যাপ করা যায় কিভাবে সত্যি গ্রামে করে, কারণ আমি গ্রামে বাল্যবিবাহ হতো, শিক্ষিত ভাই বোন ভাই বা শিক্ষিত বাবা মা দাঁড়িয়ে মতো তার বিয়ে বা বোন তাকে বাধ্য হয়ে গ্রামে ওরমই চলে। যখন এই দেখুন 500 টাকা 1000 টাকা এই কন্যাশ্রী, আর প্রকারের কন্যাশ্রী হয়েছে। আজকের কন্যাশ্রী নিয়ে মেয়েরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড হয়েছে। আপনি ভাব কন্যাশ্রী নয়, কিন্তু কন্যাশ্রী যখন হলো এই কারণে গরিব বিয়েটা গেল। বিয়েটা আটকানো মানে হচ্ছে আপনি এখন বিকলাঙ্গ
হার কমে গেছে। মেয়ে 13 বছর 14 বছর বয়সে মা, আর একটা মেয়ে 20-21 বছর বয়সে মা হয়, সন্তান স্বাস্থ্য নিয়ে জন্মায়, সেই দুটো স্বাস্থ্যের মধ্যে আকাশ পাতাল ফারাক হয়ে। হ্যাঁ স্যার, বুঝতে পারলাম আপনার বিষয়টা। তো আমরা তপনবাবুর কাছে যাচ্ছি। তপনবাবুর কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে যেটা মোদি বারবার করে বলছিল যে বিজেপি আগামী কয়েকদিন পরে 3 ইকোনমিক কান্ট্রি হবে। অলরেডি 10 ইকোনমিক কান্ট্রি থেকে 5 ইকোনমিক কান্ট্রিতে পৌঁছেছে ইন্ডিয়া। এবং আমরা জানি সারা বিদেশে ভারতবর্ষের একটা গৌরব তৈরি হয়েছে, ভারতবর্ষ একটা স্ট্রং স্টেবল কান্ট্রি তৈরি হয়েছে। তো এনডিএর এই যে ভরাডুবি এবং একক সংখ্যাগরিষ্ঠতার অভাব, এটা কি এই শক্তিশালী ভারত গঠনের পক্ষে কিছুটা ঘাটতি হতে পারে? একদম সঠিক আমার মতে। কারণ ভারতবর্ষ যে জায়গাটায় যেতে চাচ্ছিল এবং এবার মোদির কথায় ভারতবর্ষের মানুষ ধরেই নিয়েছিল যে 400 পার না করলেও স্টেবল গভর্নমেন্ট হওয়ার জন্য যেটুকু দরকার সেটুকু পেয়ে যাবে। এটা সাধারণ মানুষ মনে করেছে, যারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। সবাই তো এটা নিয়ে চিন্তা করে না, স্টেবল গভর্নমেন্ট কি, খায় না মাথায় দেয় সেটাই বোঝে না। এখন ব্যাপার হচ্ছে, আমি যেটা মনে করি, এই স্টেবল গভর্নমেন্ট হবার পেছনে আজকে যে রেজাল্টটা হলো, এই রেজাল্টটা অনেকটাই স্টেবল গভর্নমেন্ট না হওয়ার পক্ষে একটা বাতাবরণ সৃষ্টি করার দিকে এগোচ্ছে। অর্থাৎ এখন একটা ডামাডোলের বাজার চলে আসবে, যেটা 1914 সাল থেকে মোটামুটি স্টেবল হয়ে আসছে, আস্তে 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 একটা প্রোগ্রেসের দিকে যাচ্ছিল। আজকে এই যে যারা বিরোধী পার্টি, যারা সরকার গঠন করতে চাইছে এবং অনেকটাই এগিয়ে গেছে, আমি মনে করি সাধারণ মানুষ ভোট দিয়েছে, সুতরাং এটা কারো কিছু বলার নেই। জনতা জনার্দনই শেষ কথা বলে। সুতরাং জনতা জনার্দন তাদেরকে ভোট দিয়েছে, কিন্তু কাদেরকে ভোট দিয়েছে এটাও তো একবার চিন্তা করতে হবে। আচ্ছা, আমি চলে যাবো রামনারায়ণ বাবুর কাছে। রামনারায়ণ বাবু, তপনবাবু যেটা বলছেন যে যেহেতু শক্তিশালী মানে স্টেবল গভর্নমেন্ট তৈরি হচ্ছে না, সেই জন্য ভারতবর্ষের যে শক্তিশালী জায়গাটা সেটা কিছুটা হলেও ডাউন হয়ে যাবে। আপনি কি বলবেন রামনারায়ণ বাবু? একদম উনি ঠিক কথা বলেছেন, যে সবকিছু একটা খাপ ছাড়া গোছের হবে, কারোর সাথে কারোর মতের মিল হবে না। এবং স্টেবল গভর্নমেন্টে দেখুন, বিজেপি তো যে লাস্ট যে 10 বছর যে চালালো 2019 সাল বা 2014 সালের পর থেকে, একটা তো এর তো বহু কিছু ভালো দিক আছে। উনি 376 করেছেন এবং ভারতীয় যে সেনাদের প্রচুর পাওয়ার দিয়েছেন, হ্যাঁ, এবং বিদেশে অনেক দেশ ভারতকে পছন্দ করছে। কিন্তু যদি একটা স্টেবল গভর্নমেন্ট না হয়, আমার মনে হয় ভারতবর্ষের আর্থিক দিক, রাজনৈতিক দিক, সামাজিক দিক, সমস্ত দিক থেকে ভারতবর্ষের একটা অপূরণীয় ক্ষতির দিকে যাবে। দেখা যাক পরবর্তীকালে কি হয়, সেটা দেখাই আশাতে আমরা সব আছি। ঠিক আছে, চলে যাবো অসীম বাবুর কাছে। অসীম বাবু, যেটা আমরা জানি যে আগামীকাল মোদি সমস্ত এনডিএ শরিক জোটকে দিল্লিতে ডেকেছে বৈঠকের জন্য। তো যেটা পাওয়ার আশা ছিল, একটা যে 350 বা 400 পার, সেই জায়গা থেকে অনেকটা ঘাটতি, এককভাবে সংখ্যাগরিষ্ঠতার অভাব। এখানে আগামীকাল যে এনডিএ জোটের বৈঠক আছে, সেখানে কি যারা শরিক দল আছে তারা হয়তো বেশি করে মন্ত্রিত্ব চাইবে, কারণ মোদির দুর্বলতার কারণে, বা অন্য কিছু চাইবে? সেক্ষেত্রে কি সবাইকে নিয়ে একসাথে চলা বিজেপির পক্ষে সমস্যা হয়ে দাঁড়াবে? অসীম বাবু।
আচ্ছা, মতামত দেওয়ার আগে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমি আপনার কাছে নিয়ে যাই, দেখি কি বলছে ওপরে দর্শক। হ্যালো, বাংলা দুনিয়ায় আপনাকে স্বাগত। বলুন, কে বলছেন? নমস্কার, আমি নিবেদিতা হাজরা বলছি পূর্ব বর্ধমান থেকে। আচ্ছা, বলুন আপনার প্রশ্ন কি আছে? হ্যাঁ, আমার প্রশ্নটা মূলত অসীম বাবুকে। আমরা এর আগেও অসীম বাবুর অনেক সাক্ষাৎকার শুনেছি এবং তিনি এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে আসন পাওয়ার কথা বলেছিলেন, অর্থাৎ যে ফিগারের কথা বলেছিলেন, আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সেই আসনই কিন্তু লাভ করেছে। এবং শুধু তাই নয়, সমগ্র দেশেই আমরা বিজেপির একটা বিপর্যয় লক্ষ্য করছি। যাই হোক, উনি শিক্ষা জগতের ব্যক্তিত্ব, ওনার কাছে আমার প্রশ্ন এটাই যে উপাচার্য নিয়োগ বিষয়ে আমরা যে সমস্যা দেখে আসছি বিগত বছর জুড়ে আর কি, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও যে উপাচার্য নিয়োগ সেভাবে হয়নি, আপনার কি মনে হয় যে এরপরে এই যে সমস্যা, এই সমস্যাটা কি কেটে যাবে? অসীম বাবু লাইনে আছে? আপনি নিবেদিতা ম্যাডাম, আপনি সাথে থাকুন, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, অসীম বাবু আছেন? একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, শোনাটা একটু হচ্ছে না, ঠিক করে পরিষ্কার আসছে না কথার সাউন্ড গুলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। যেটা বল, দুটো প্রশ্ন। একটা হচ্ছে এই শরিক দলদের নিয়ে কাল মিটিং, মোদী এমপিদের মোটামুটি কিনে নেবেন, কারণ ওই ইলেকট্রাল যে টাকা আছে ওই টাকা দিয়ে উনি কিনে নেবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কোথাও এটা ফুলিয়ে, কারণ আমরা হ্যাপি ইন্ডেক্সে অনেক পিছনে চলে গেছি, ফুল ইন্ডেক্সে আমরা নেপাল পিছনে, নেপাল পিছনে। তো আমাদের আর আমাদের মানে অর্থ চলে গেছে। তো এই হচ্ছে ভারতবর্ষে তো মনে হচ্ছে অসীম বাবুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমি এখন চলে যাব তপন বাবুর কাছে। যেটা হচ্ছে যে তপন বাবু, আপনি জানেন যে অর্জুন সিং হচ্ছে যে যখন যে পার্টি আসে তখন দল বদলায়, মানে দল বদলুর সব থেকে ভালো পারফেক্ট উদাহরণ হচ্ছে অর্জুন সিং। তা অর্জুন সিং এর হারার কি এটাই কারণ? তপন বাবু, স্যার আপনি একটু আনমিউট করুন, আপনার কথাটা শোনা যাচ্ছে না, একটু আনমিউট করুন। সে শোনা যাচ্ছে না, একটু আনমিউট করুন। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। আমাদের এই রাজ্যেই বলুন, এই দেশেই বলুন, দল বদল এখন একটা মানে রাজনীতির একটা সাবজেক্ট হয়ে গেছে সব দলেই, আর এই সুযোগটা সবাই নেয় আর কি। যখন যার দরকার হয় ঠিক বুঝে দল বদলুদের তারাই হচ্ছে সহায়তা করে, এবং ফলে আস্তে আস্তে এই জিনিসটা বেড়ে যাচ্ছে, এবং তার মধ্যে অর্জুন সিংও পড়ে। অর্জুন সিংকে শুধু দোষ দিয়ে লাভ নাই, এরকম দল বদলু অনেকেই আছে, কিন্তু অর্জুন সিং যেহেতু এবারে হেরে গেল, এইবার অর্জুন সিং তাকে নিয়ে সমালোচনা ঝড় উঠবে। আর যদি জিতে যেত তাহলে কিন্তু এই দল বদলু অর্জুন সিং এই কথাটা অনেকেই বলতো। এখন ব্যাপার হচ্ছে
আমাদের স্ট্রিক্ট হতে হবে যারা রাজনীতি করে, তাদেরকে এই দলবদলুদেরকে বেশি প্রাধান্য দেওয়া উচিত হবে না কোনোভাবেই। ভালো রাজনীতির, স্বচ্ছ রাজনীতির ক্ষেত্রে যদি ভালো রাজনীতি করা বা এটা মানুষ, সাধারণ মানুষ ভালোভাবে নেবে না, নেয় না, ভালো মানুষ নেয়ও নি এবং তার রেজাল্টও উনি পেয়ে গেছে। তখন বাবু আমি অসীম বাবুর কাছে, তার কারণ যেটা হচ্ছে যে বারবার মোদি একই কথা বলছে যে মোদি কা গ্যারান্টি, হ্যাঁ মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, তাহলে মোদির সব গ্যারান্টি কি ওয়ারেন্টি হয়ে গেল অসীম বাবু? মানুষ বিশ্বাস করেনি আপনাকে, মানুষ যদি না বিশ্বাস করে। আচ্ছা অসীম বাবুকে আমি একটু থামাচ্ছি, হ্যাঁ, কারণ তপন বাবুর কাছে একজন ওপারে প্রশ্ন করেছে, সেই প্রশ্নটা একটু তুলে ধরি তপন বাবুর কাছে, তারপরে অসীম বাবু আপনার বক্তব্য আমরা শুনছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি অনুপম দত্ত বলছি। বাংলা দুনিয়ায় আপনাকে স্বাগত, বলুন আপনার প্রশ্ন কি রয়েছে? আমি তখন কাছে প্রশ্ন করতে চাইছি যে বর্ধমান যেটা একটা বিজেপি জেতা সিট এবং বিজেপির একজন প্রার্থী যিনি গোটা পশ্চিমবঙ্গকে অতীত লোকসভা কেন্দ্রে মানে বিজেপির হাল ধরেছিলেন এবং সামনে এগিয়ে নিয়ে এসেছিলেন, এই যে দিলীপ ঘোষ, তার যে পরাজয় হলো, এই পরাজয়টা সম্বন্ধে আপনার কি বক্তব্য? অসংখ্য ধন্যবাদ। একটা পরাজয় নয়, এই পরাজয় মানে কিন্তু গোটা পশ্চিমবঙ্গে বিজেপির অনেকটা ব্যাক ফুটে চলে যাওয়া, সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চাইছেন? অসংখ্য ধন্যবাদ অনুপম বাবুকে, আপনি আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, আপনার প্রশ্নের উত্তর আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তখন বলতো আপনার কাছে জানতে চাইছে যে দিলীপ ঘোষের এই পরাজয়ের ব্যাপারে একটু জানতে চাই, আমাদের উপরে দর্শকবৃন্দ, সেই সম্পর্কে যদি আপনি বলেন। ওনার প্রশ্নটা আমাকে আরেকবার একটু বলুন। আচ্ছা, ওনার প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে দিলীপ ঘোষ একটা সময় বিজেপির রাজ্য সভাপতি ছিল এবং তিনি মানে ওনাকে বলা হয় যে বিতর্কের জনক। প্রত্যেকদিন সকালে উঠে আগে দিলীপ ঘোষের খবর, তাহলে তার এই হার, এটা কি সারা রাজ্যে বিজেপির হার? ওনার প্রশ্ন এটা ছিল। একদম সঠিক কথা, কারণ দিলীপ ঘোষ এমন একজন মানুষ, এই দিলীপ ঘোষ 3 থেকে 77 নিয়ে এসেছিল বিধানসভায়, যেটা দিলীপ ঘোষের সম্পূর্ণ কৃতিত্ব। এবং সেই দিলীপ ঘোষকে বিজেপি দল খুব একটা গুরুত্ব না দিয়ে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল রাজ্য সভাপতি থেকে। শুধু তাই নয়, রাজ্য সভাপতি শুধু নয়, আজকে উনি যেখানে মেদিনীপুর থেকে যিনি প্রার্থী হতেন, এই 2019 সালে উনি মেদিনীপুর থেকে প্রার্থী হয়েছিলেন, তাকে সেখান থেকে নিয়ে আসা হলো পূর্ব বর্ধমানে, এবং এটা অত্যন্ত অন্যায় হয়েছে। তৃণমূল বারবার বলে মানে দাবি করছে যে দিলীপ ঘোষকে হারানোর জন্য বর্ধমান দুর্গাপুরে দেওয়া হয়েছে। আমি সেটা বলবো না, আমি বলবো ওনাকে সেখান থেকে সরিয়ে নেওয়াটাই অন্যায় হয়েছে। কেন হয়েছে, কি কারণে, সেটা আমি বলবো না, কিন্তু ওনাকে ওখানেই দেওয়া ছিল এবং উনি ওখানে থাকলে পরে সত্যি সত্যি উনি রিটেইন করতে পারতেন, কিন্তু সেই ইয়েটা তাকে দেওয়া হলো না, সেই সুযোগটা তার হাত থেকে কেড়ে নেওয়া হলো এবং এর জন্য দায়ী হচ্ছে রাজ্য বিজেপি, আমি মনে করি। আচ্ছা, আমি আবার অসীম বাবুর কাছে চলে যাচ্ছি। যে প্রশ্নটা আমি আপনাকে করেছিলাম আগে, সেটা হচ্ছে যে মোদি বারবার বলছেন যে মোদি কা গ্যারান্টি, হ্যাঁ মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, তো এই গ্যারান্টি কি সব ওয়ারেন্টি হয়ে গেল অসীম বাবু? তুমি একটু বলে দাও না। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। প্রথম কথা যেটা বারবার করে বলতে চাইছি, সেটা হচ্ছে আপনি গ্যারান্টির কথা বললে মানুষ যে আমি জিনিসটা ব্যবহার করে
সত্যি আমি লাভবান হচ্ছি কিনা। আপনি একটা ফ্রিজ কিনলেন, ফ্রিজটা যদি হচ্ছে না চলে, আপনি তার গ্যারান্টি যতই দেন, মানুষ তো তার মানে অনুভূত সত্য থেকে একটা সিদ্ধান্তে পৌঁছয়। আমি ভোটের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, আমি লক্ষ্মীর ভান্ডার দিলাম। আমি ভোটের আগে বলেছিলাম যে সবার অ্যাকাউন্টে কালাধন, আমার কালাধন চলে এলে সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা দিয়ে দেবো। কারণ জনধন অ্যাকাউন্ট খুললাম, অ্যাকাউন্ট খুলিয়ে গিয়ে মানুষকে এখন ব্যাংকে বলে যে মিনিমাম একটা টাকা রাখতে হবে, সেই টাকা না রাখলে তার অ্যাকাউন্টে টাকা কাটা চলে যায়। এখন আর কি হচ্ছে, এই যে সাধারণ মানুষ, এখন গরিব মানুষ যারা নিত্যদিন মানে খেটে খায়, মানে লোকের বাড়িতে কাজ করে, তার অ্যাকাউন্ট আছে, তার একটা হয়তো স্মার্টফোন নেই। এই স্মার্টফোনের কেলেঙ্কারিও আমরা দেখেছি। আমরা যখন এই কোভিড এর ভ্যাকসিনের হয়েছে, আমরা ধরেই, আমাদের দেশের প্রধানমন্ত্রী ধরেই নিয়েছেন সমস্ত হাতে আছে স্মার্টফোন আছে। এবং সেইখানটাতে বারবার করে আপনি ভাবুন, ওই যে ফোনটা ওই অ্যাকাউন্টের সাথে লিংক করা আছে, তা সাধারণ মানে সুরক্ষার একটা দিক। তো আমি গ্যারান্টি কথা বলবো, এটা তো বিশ্বাস করতে হবে মানুষদেরকে, তবেই তো সেটা ভোট বাক্সে রিফ্লেকশন হবে। আপনি শুধু কথা, তো গ্যারান্টির কথা শুধু হাওয়াতে উড়িয়ে দিলে, ওই স্যার যেটা বলছেন তপন বাবু বলছিলেন, আবেগে তো ভোট না হয়। আপনি 400 সিটে জিততে হলে তো তাহলে পাকিস্তান থেকেও জিততে হয়, বাংলাদেশ থেকেও সিটে জিততে হয়, তাহলে 400 সিট আপনি কোথা থেকে পাবেন? আপনি তো যা পাওয়ার 2019 সালে ম্যাক্সিমাম পেয়ে গেছিলেন, আপনার নিচের দিকে নামার কথা, এবং তাই হয়েছে। খুব স্বাভাবিক নেমে নিচের দিকে নেমেছে। এটার মধ্যে কোনো হচ্ছে মানে পিথাগোরাসের কোনো সূত্র নেই, বা E=mc স্কয়ারও নয়, আইনস্টাইনের সূত্রও নয়। এটা খুব সিম্পল অ্যারিথমেটিক, সাধারণ মানুষও বোঝে। উনি বোঝেন না, উনি সামবাজারে দাঁড়িয়ে বলছেন হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি সব থেকে ভালো করবে। পশ্চিমবঙ্গ থেকে বিজেপি ভালো করবে যখন উনি বলেছেন সব থেকে, তখনই বোঝা গেছে উনি হেরে গেছেন। তার মানে উনি ইউপি থেকে ভালো করছেন না, উনি জানেন। আর আমার মনে হয় আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন রিগার্ডিং, থামাচ্ছি, ওপারে দর্শক থেকে, দর্শকবৃন্দদের মধ্যে থেকে একজন প্রশ্ন করেছে আপনাকে। হ্যাঁ, প্রশ্নটা একটু শুনে নিন। নমস্কার। বাংলা দুনিয়ায় আপনাকে স্বাগত। বলুন আপনার প্রশ্ন কি আছে? আমার প্রশ্ন ডক্টর অধ্যাপক অসীম মন্ডল মহাশয়ের কাছে। আমরা ভোটের আগে সন্দেশখালী ইস্যুটা নিয়ে যে ভাইরাল ভিডিওগুলো বেরিয়েছিল, তাতে আমি অধ্যাপক মন্ডলকে দেখেছি তার প্রতিবাদ জানাতে, এবং তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে উনি প্রতিবাদ করেছিলেন, এবং এটা মিথ্যে প্রমাণ হিসেবে উনি বলেছিলেন। আজকে যে ফলাফল, সেই ফলাফলের যুক্তিতে কতটা প্রমাণিত হলো, তিনি যে বলেছিলেন এটা মিথ্যে, আজকে হয়তো সেটা প্রমাণিত হলো, এই সম্পর্কে একটু শুনতে চাই। এবং কেন্দ্রে যে সরকার, যে সরকারই করতে চলেছে, তাদের কাছে প্রশ্ন যে শিক্ষা ক্ষেত্রে বা শিক্ষা সমাজ কতটা প্রস্তায়ী, মানে কি আশা করছে, সেই বিষয়ে উনি যদি একটু দৃষ্টিপাত করেন। প্রথম কথা, সন্দেশখালী সাধারণ মানুষের যে রায়, সেই রায় হচ্ছে তাদের প্রতিবাদ। কারণ একটা এলাকাকে মানে অপমান করা হয়েছে, সেই অপমানের রায় তারা দিয়েছে। এবারে অনেকে যারা বিরোধী আছে, তারা আমার বিরুদ্ধে কথা বলতে পারে বা এই বক্তব্যের বিরোধিতা করতে পারে, ওয়েলকাম। বিরোধিতা সবসময় হওয়া উচিত, বিতর্ক সবসময় হওয়া উচিত, এবং সেটা খুব হেলদি প্র্যাকটিসও বটে। কথা চালাচালি হওয়া উচিত, এবং তাতে তথ্যের ভিত্তিতে কথা চালাচালি হওয়া উচিত, আবেগে নয়। আজকের সন্দেশখালীর যে পরিস্থিতি, যেটা আমি কিছুক্ষণ আগে বলতে বলতে কেটে গেছিল, নিরাপদ সর্দার হচ্ছে সিপিএম এর এমএলএ, তার এজেন্ট ছিল শাহজাহান, এবং সেইখান থেকে আপনার যদি মেছোভেড়ির কথা বলেন, মেছোভেড়ি মানে সিপিএম এর আমলেই তৈরি হয়ে গেছে। সেখানে ইট ভাটা তৈরি হয়ে গেছে। আসল সমস্যা ওখানে ইট ভাটা। ইট ভাটাতে ইট তৈরি করার জন্য নদীর জল কেটে দিয়ে ওখানে রায়মঙ্গল রয়েছে, ওখানে ইছামতি রয়েছে, ওখানে কালিন্দী রয়েছে, এবং ওটা খুব স্ট্র্যাটেজিক জায়গাতে সন্দেশখালী রয়েছে। সন্দেশখালী বসিরহাটের একমাত্র বিধানসভা যার সাথে বর্ডার নেই। আর 6টা বিধানসভার সাথে কিন্তু বর্ডার রয়েছে, কিন্তু সন্দেশখালীতে বর্ডার নেই।
আপনার বিএসএফ জওয়ানরা ওখানে পাহারা দেয়, আর সন্দেশখালীতে ওপার বাংলার লোকেরা চোরাচালান করে, তো সেটা তো কেন্দ্রীয় সরকারের দেখার কথা। আপনি দিনের পর দিন সিপিএম ওখানে কি ক্ষতি করে গেছে, মানে আপনি যদি সত্যিকারের রাজনীতিবিদ হন তাহলে তো আপনাকে আগামী প্রজন্মের জন্য আপনি এই পরিবেশ কি দিয়ে যাচ্ছে। আমরা তো পরিবেশটাকে নষ্ট করে নিয়েই যাচ্ছি দিনের পর দিন। সুন্দরবনের অত বড় বায়োডাইভার্সিটি সেটা সিপিএম নষ্ট করেছে, আমরা কেউ রিসার্চ করে দেখিও না। 80-র দশকে সিপিএম একটা প্রকল্প এনেছিল 500 টাকা দিয়ে, তখনকার 300 টাকার প্রকল্প। 300 টাকার মধ্যে 250 টাকা মায়েদের দেওয়া হয়েছিল। তাতে কি দেওয়া হয়েছিল, একটা বড় হাঁড়ি, একটা হচ্ছে ওই স্টিলের একটা থালা, একটা ঝিনুক আর একটা জাল, এই দিয়ে, এবং সেটা কিনতে হতো সিপিএম এর ওই লোকাল কমিটি কারোর কাছ থেকে চিঠি নিয়ে যেতে হতো, আমার কাছ থেকে কিনেছে এইটা বললে তাকে পার্টি অফিস থেকে 250 টাকা দেওয়া হতো, 50 টাকা ওরা পকেটে রেখে দিত। এবারে আমি সেটা সেই করাপশনে যাচ্ছি না। তারপরে কি হলো, এই যে মায়েরা তার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে যখন ভাটার সময় মাছ ধরতে নামতো, তখন তারা ওই যে গুড়ালে মাছটা উঠতো, সেই মাছের মধ্যে 72 প্রকারের মাছ উঠতো। তার মধ্যে একমাত্র ওই মিন যেটা আমরা বলি, পিনো বলে অনেকে, সেই যে টাইগার প্রন, সেইটার রেখে দিয়ে আমরা কি করতাম, 71 খানা মাছ ওখানে ওই কাদার মধ্যে ফেলে দেওয়া হতো, নষ্ট হয়ে গেল। মানে নদীর মাছ ক্রমশ নষ্ট হয়ে গেল। শুধু মাছ নষ্ট হলো না, এই যে নদীর চরে হেঁটে হেঁটে মাছ ধরছে, স্বাভাবিক কারণে যে ম্যানগ্রোভের যে বীজগুলো ভেসে ভেসে আসে, সেগুলো কাদার তলায় পায়ের খোদলে হারিয়ে গেল। ম্যানগ্রোভ ফরেস্টটা তৈরি হলো না। আজকের ঝড় এলে কলকাতা আতঙ্কে ভোগে, আমাদের টিভি চ্যানেলগুলো হচ্ছে ধারা বিবরণী দেয় যেন ম্যাচ হচ্ছে, হ্যাঁ, এইগুলো খুব প্রহসন। কিন্তু আমরা কখনো ভেবে দেখি না যে কত বড় ক্ষতি সিপিএম আমলে করে দিয়ে গেছে, মেছোভেড়ি কেন হয়েছে, সেখানে এই জিনিসগুলো বুঝতে হবে। আজকের মানে আপনারা দেখবেন, আজকে তৃণমূল সরকার চলে যায়, তৃণমূলের কাছে যারা আশ্রিত গুন্ডা রয়েছে, মানে যারা হচ্ছে এই খারাপ কাজ লিপ্ত হয়েছে, ওই দিকে চলে যাবে। কোনো না, আদিদের সমস্যা হচ্ছে সমস্ত সরকার তো কোনো গভর্নমেন্ট ভাবতেই পারে। আমরা অনেকভাবে সমালোচনা করতে পারি, গণতন্ত্র আছে বলে আজকে মমতা ব্যানার্জি সমালোচনা করতে পারি, বাসে করতে পারি। আমরা আগে 2006 সালে 90 দশকে করতে পারতাম না, করতে গেলে আমরা দুয়ার দেখতাম কেউ শুনছে কিনা, কারণ সেই স্ক্রিনিং ওদের ছিল, কে কোথায় কি বলছে। হ্যাঁ, আর একটা যেটা প্রশ্ন ছিল আমার মনে হয় যে মানে রিগার্ডিং এডুকেশন, আমার মনে হয় আপনারা এই আগামী কিছুদিনের মধ্যে খুব ভালো দেখতে পারতাম। এখনো যারা শিক্ষাক্ষেত্রে আমাদের মানে বিশ্ববিদ্যালয়, সেখানে প্রধানমন্ত্রী যদি আচার্য হন তাতে কোনো ক্ষতি হয় না, তিনি অশিক্ষিত হলেও কোনো না। কিন্তু রাষ্ট্রের যে গুলো সেখানে করতে হবে যে সাদা হাতিয়ার স্বাধীনতার পরেও তো মুখ্যমন্ত্রী যিনি পাবলিক ম্যান্ডেট নিয়ে এসছে, আজকে তৃণমূল আছে, পরে অন্য কেউ আসবে, যিনি হচ্ছে পাবলিকের ম্যান্ডেট নিয়ে আচার্য হতে পারে না, অথচ দেশের প্রধানমন্ত্রী আমাদের সমস্ত কেউ। একটা প্রশ্ন রয়েছে উপরে দর্শক থেকে আপনার কাছে রয়েছে অসীম বাবু, যে রাজ্যপাল নিয়োগের যে সংঘাত সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছিল, তাহলে বর্তমানে উপাচার্য নিয়োগের কি কোনো অবস্থার পরিবর্তনের কোনো অবস্থা হতে পারে? আগামী 10 দিনের মধ্যে আমাদের রাজ্যে কেটে যাবে, এটুকু বলতে পারি, আশা করছি। আচ্ছা, আমি একটু রামনারায়ণ বাবুর কাছে চলে যাচ্ছি। যে আমরা দেখেছি গত কালকে দেখেছি শেয়ার মার্কেট হঠাৎ করে উপরে উঠে গেছে এক্সিট পোল যে রেজাল্ট দেখে, মানে এক্সিট পোল দেখে। কিন্তু আজকে এই রেজাল্ট দেখার পরে শেয়ার মার্কেট একদম ডাউন হয়ে গেছে। তাহলে ভারতবর্ষের অর্থনীতি কি নিচের দিকে ক্রমশ নেমে যাবে, নাকি অর্থনীতি স্টেবল জায়গায় থাকবে? রামনারায়ণ বাবু। যদি আমার মনে হয়
যদি বিজেপি সরকার গঠন করতে পারে এনডিএ কে নিয়ে, তাহলে অর্থনৈতিক ভারসাম্য উপরের দিকে উঠে যাবে। এটা আমার ব্যক্তিগত মতামত। এবং বিজেপি তো এককভাবে পাচ্ছে না। আমরা জানি দুটো টার্ম মোদী সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কিন্তু তৃতীয় নাম্বার টার্মে মোদী সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। তাহলে সেখানে কিভাবে অর্থনীতিকে উপরের দিকে তুলবে? না, আমি যেটা বলতে চাইছি যে এনডিএ কে নিয়ে যদি বিজেপি সরকার গঠন করে, আর যদি এনডিএ থেকে কিছু মানুষ যারা জিতেছেন তারা যদি মন্ত্রিত্বের ব্যাপারে যদি তাদের ভাগাভাগিতে মন কষাকষি হয়, এবং যদি ইন্ডিয়া জোট যদি কোনো রকমে আসে, সেক্ষেত্রে আমার মনে হয় যে আর্থিকভাবে যে সেন্সাসের ব্যাপারটা যেটা আছে সেটা আবার নিচে নেমে যাবে। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনি কি আশাবাদী ইন্ডিয়া জোট আসবে? না, এখন কিছু বলা যায় না। রাজনীতি ব্যাপার আর ক্রিকেট খেলা, এটাতে কোনো কিছুই বলা যায় না। আমি আগেরবারে একটা ঘটনা দেখেছিলাম রাজনীতিতে খুব কাছাকাছি। সৌমিত্র খা, যিনি আমাদের এখানে প্রচারে গিয়েছিলেন, তো যেদিন তখন খণ্ডঘোষটা যখন তিনি প্রেরণ, আমি তখন একটা সাংবাদিকতারই কাজ করি কোন একটা চ্যানেলে, তো তিনি বিজেপির ছেলেদিকে বললেন যে আমি এখানে যাবো, আমার গাড়িটা তোমরা ভেঙে দিও, গাড়ির কাঁচটা ভেঙে দিও তোমরা। তো কিছু পরে দেখা গেল যে বিজেপি ছেলেটাই ভাঙলো, এবং তিনি সাংবাদিক সম্মান করলেন যে তৃণমূল ভেঙে দিয়েছে। তা রাজনীতিতে যে কি হয় আর কি হবে, আর ক্রিকেট খেলাতে কি হয় আর কি হবে, যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ এখানে কোনো কিছু মানে বলা যায় না। আর নিশীথ কুমার, যিনি দীর্ঘদিন কিছুদিন ধরেই ইন্ডিয়া জোটে ছিলেন, তারপরে লাস্ট তিনি ইলেকশনের আগে মোদী জোটে, উনি এনডিএ জোটে গেলেন। এখন এই যে ভরাডুবি, এতে করে কি নীতিশ কুমার কি আবার এনডিএ জোট থেকে বেরিয়ে এসে ইন্ডিয়া জোটে আসতে পারে? বলা যায় না। কালকের মিটিংটার উপর অনেক কিছু বেশ করছে, রামনারায়ণ বাবুকে আমি একবার থামিয়ে দিচ্ছি। ওপারে দর্শক একজন ফোন করেছেন, যার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। নমস্কার, বাংলা দুনিয়ায় আপনাকে স্বাগত। বলুন, আপনি কি বলতে চাইছেন, কি প্রশ্ন রয়েছে? আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন, নাম কি আপনার? আমার নাম ফিরোজা। আচ্ছা, আমি অসীমবাবুর কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে এই যে আজকে সমীক্ষাতে যেরকম দেখানো হচ্ছিল যে বিজেপির ভোটের সংখ্যা এটা বেশি ছিল, আসন সংখ্যা, তাহলে কি এটা কি কোনোভাবে ধর্মের জন্যই কি এতটা কমলো বলে আপনি মনে করছেন? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনি আপনার প্রশ্নে যথাযথ উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, সাথে আছেন রামনারায়ণ বাবু? আছি। হ্যাঁ, ওপারে দর্শক একজন আপনাকে প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তরটা যদি আপনি একটু বলেন পরিষ্কার করে। উনি জানতে চাইছেন যে ধর্মের যে প্রভাব সেটা কি। হ্যাঁ বলুন, ধর্মের যে প্রভাব, হ্যাঁ সেটা কি আজকের এই ফলাফলে কতটা যুক্তিযুক্ত? মানে ধর্মের যে রাজনীতিকরণ এবং রাজনীতির যে ধর্মীয়করণ, আমরা দেখেছি রাম মন্দির তৈরি হলো, সেখানে বিরাট একটা ধর্মীয় প্রভাব, কিন্তু ইউপিতে সেই প্রভাব কাজ করলো না। এটাই ওনার প্রশ্ন ছিল যে তাহলে কি ধর্ম কি রাজনীতির ক্ষেত্রে এই ইলেকশনে কাজ করলো না? এটাই। দেখুন, ধর্ম একটা নিজের জায়গায় আর রাজনীতি একটা নিজের জায়গায়। এখন মানুষ সবচেয়ে প্রথম চায় ডাল রুটির ব্যবস্থা, সে তার পরিবারটাকে কিভাবে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে এবং কি তার সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে সেই ব্যাপারটা দেখবে। এবং যখন এইগুলো ফুলফিল হয়ে যায় তারপর ধর্ম আসে, যে আগে থেকে নিজেকে খেয়ে পড়ে বাঁচতে হবে। এবং সেইটা কিন্তু এখন বর্তমানে যে শাসক যে সরকার, একটা মানুষের ন্যূনতম যে খেতে পড়তে যেটা লাগছে, হ্যাঁ সেটা কিন্তু তাদের ভাতা, প্রকল্প, রেশন, হ্যাঁ কৃষক বন্ধু, এগুলো থেকেই হয়ে যাচ্ছে। তাই মানুষ কিন্তু আলাদা করে আর ধর্মের বিভাজন করে সেটা ভাবছে না। এর আগে কিন্তু মানে বামফ্রন্ট সরকার চালিয়েছে, তৃণমূলও প্রথম দিকে বছর 2011 পর থেকে 2016 পর্যন্ত কিন্তু তারা খুব সুন্দরভাবে যে চালিয়েছে, সেখানে কিন্তু ধর্মের কিন্তু বিভাজন ছিল না। কিন্তু 19 সালের পর থেকে এই ধর্মের বিভাজনটা কিন্তু বেশি করে বেড়ে গেছে। কেউ দেখাচ্ছে আমি হিন্দুত্ব,
এবং ধর্ম এবং সেখানে সম্প্রদায়টাকে, কোনো একটা সম্প্রদায়কে তারা উল্লেখ করে দিচ্ছে এবং নিজেদেরকে বেশি করে কেউ বেশি সনাতনী বলছে, কেউ কাউকে বেশি মুসলিম বলছে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু ভারতবর্ষে আগে ছিল না। এটা কিন্তু আপনারা পর্যবেক্ষণ করে দেখবেন যে 19 সালের পর থেকে কিন্তু এটা একটা ব্যাপক হারে হয়েছে, যার ফলে যাদেরকে আমরা সংখ্যালঘু বলছি তারা কিন্তু তারা একটা ভেবে নিয়েছে যে আমাদের আশ্রয় এই তৃণমূল সরকার। সেই জন্য তারা কোনো দিক সাথে পাঁচে না ভেবে তারা তাদের ভোট ব্যাংকে আসল জায়গায় বুঝিয়ে দিয়েছে। আমাদের ভারতবর্ষ তো সমস্ত কিছু নিয়ে একটা বৈচিত্র্যময় দেশ, এখানে কিন্তু ধর্মের যে বিভাজন সেগুলো চলে না, তো সাম্প্রদায়িক যে বিভাজন সেটা চলে না, এবং তার ফলস্বরূপ আজকের রেজাল্টটা দেখা গেল। অসংখ্য ধন্যবাদ রামনারায়ণ বাবু আপনাকে, এবং অসীম বাবুকে অসংখ্য ধন্যবাদ। তাছাড়াও সাথে এতক্ষণ ধরে আমাদের যে বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন তাদেরকেও আমাদের বাংলা দুনিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের ওপারে দর্শক বিন্দুতে যারা এই অনুষ্ঠানটা মনোযোগ সহকারে শুনেছেন এবং তাদের কিছু প্রশ্ন আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে এই বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছে নিয়ে গেছে এবং তারা তাদের মতামত জানতে চেয়েছে। এভাবেই আমাদের বাংলা দুনিয়ার সবসময় পাশে থাকুন, সাথে থাকুন, শুনতে থাকুন, জানতে থাকুন নানা অজানা জানা তথ্য। এই অনুষ্ঠানের শেষের দিকে আমরা পৌঁছেছি। আজকের ফল প্রকাশে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে বাংলা জনগণের রায় হচ্ছে তৃণমূলের পক্ষে। মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ যেটা তাদের যে চাহিদা, তারা যেটা চাই, সেটা আজকে 4 জুনের ফল প্রকাশের মধ্যে দিয়ে সেটা প্রকাশিত হয়েছে। আজকের অনুষ্ঠান এখানেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, শুভরাত্রি।